সাথে যাই হোক আরেকটা গড় নিতে করছি কতটা গাণিতিক গড় মধ্য খুচরো সঠিক প্রতিটি গড় এখানে 175 ছাত্র কতজন 150 শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার 21 থেকে 30 ঠিক আছে এই যে এটা গড় সংখ্যা কত এখানে আমরা যেটা নির্ণয় করব প্রচুর নির্ণয় সূত্রগুলো অর্থ সহ ব্যাখ্যা করব কেউ বলতে পারবে প্রচুর সূত্র নুরুবি স্যার কি বলবে সেটার মধ্যে বলো নুরুবি বলো হ্যাঁ আচ্ছা কি বলবে a plus f1 divided f1 plus f2 into h is এই ঠিক আছে এখন আমরা এইটাই বলছি নাকি হ্যাঁ এটাই বলছি প্রচুরের জন্য আমরা খাতায় কোনো ছক আঁকতে হবে না আর খাতায় ছক আঁকলে এইভাবে আঁকতে হয় ঠিক আছে সেটা আমি আঁকছি বুঝতে পেরেছো তাহলে এলটা কি এল বসতে বসো যে একজন বড় এলটা কি এলটা কি বলেছিলাম প্রচুরক শ্রেণী কোনটা এখানে সুমাইয়া প্রচুরক শ্রেণী নিম্ন সীমা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এটা হচ্ছে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা ক্লিয়ার বসো এরপরে f1 কি পূর্ববর্তী ঠিক আছে পরবর্তী f2 পরবর্তী কি হ্যাঁ এই দুটার পার্থক্য মানে অন্তর মানে বিয়োগফল অন্তর মানে কি f2 পরবর্তী ওটা পূর্ববর্তী এটা পরবর্তী এই এতটুকু পার্থক্য ঠিক আছে হ্যাঁ এরপরে শ্রেণী ব্যাপ্তি কি বলবে 21 থেকে 30 কত হয় একটু গুণে বলো তাড়াতাড়ি দাঁড়াও বলো কি বলবে 10 আমি বারবার একজনের কাছে কি শুনবো বসো একজনের কাছে না তাহলে এখানে এখন মিম পাদে ওই ব্রেস থেকে যে কোনো একজন বলো এল কত এল 41 ঠিক আছে এল 41 তারপরে f1 এই ফার্স্ট ব্রেস থেকে বলো f1 কত f1 দাও f1 কত 43 দাও উল্টা হলো রে 43 বিয়োগ 17 ঠিক আছে তুই বল f2 বলো ওই তো বলো ওই যেটা বলছিস তাই তো তাহলে কেমন করে বলো সময় বলো সরি তুই বলো দাঁড়িয়ে 43 মাইনাস 35 বসো দুজনে বসো আমি কি এরকম ক্লাস চাচ্ছি না এই সামিউল বলো f1 কত f1 হ্যাঁ f2 কি বুঝতে পারছো নাকি বুঝতে পারছো হ্যাঁ এখন দেখি তোমাদের কথার সাথে আমার মিলল কিনা ঠিক আছে হ্যাঁ এই যে এখানে নির্দেশ ঠিক আছে যা বলেছিলে সবই ঠিক আছে কিন্তু কেন আমার কথা এইচ কত নাকি এইচ কত এইচ হলো 10 ঠিক আছে এখন কি করব আমরা সূত্রটা বসাই দেব আমরা কি করব সূত্রটা বসাই দেব ঠিক আছে বসো তাহলে এখন এসেও কেন আমি তো ভাবছিলাম শতভাগ বুঝতে পারছো কেন সমস্যা কোথায় আমি তো বলছি বারবার শুনো হ্যাঁ এই হলো প্রচুর বুঝতে পারছো এখন আমরা যেটা এটা ঠিক আছে এখন হিসাব করে আমরা এখন যেটা করব 7 জন শিক্ষার্থী
প্রাপ্তরা রেডি। ঠিক আছে, আমরা মধ্যকের এবার বিস্তারিত আলোচনা করব। মধ্যক, ঠিক আছে। এখন মধ্যকের জন্য ছক আঁকতে হবে। মধ্যকের জন্য কি করতে হবে? ছক আঁকতে হবে। ছকটা কেমন হবে? এইভাবে, ঠিক আছে। কিভাবে করেছি? 4 এইগুলো তো ছিল নাকি? 4 8 এ 12, 12 আর 10 এ 22, 22 আর 20 এ কত? 42, 42 আর 12 54, 54 আর 6 কত? 60, 60 এর মধ্যে কত? 30। তাহলে বা এখানে কোথায়? 8 12, 12 আর 10 এ 22, এই যেখানে এটা হলো কি? এটা হলো এফএম। ঠিক আছে, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো? কোথায়? 60 এর মধ্যে উপর থেকে গণসংখ্যা গুণে আসবো। উপর থেকে কি করবো? গুণে আসবো। গণসংখ্যা অর্ধেকের অর্ধেক বা অর্ধেকের বেশি, অর্ধেক বা অর্ধেকের বেশি যেখানে হবে সেই গণসংখ্যা হচ্ছে এফএম। সেই গণসংখ্যা কি? এই গণসংখ্যা নিম্ন সীমা, এই গণসংখ্যা নিম্ন সীমা এল। ঠিক আছে। আর এই গণসংখ্যার উপরের ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে এফসি। ঠিক আছে। উপরেরটা কি? উপরের ক্রমযুক্ত গণসংখ্যা হলো এফসি। ঠিক আছে। তাহলে এখানে কি এল কত? এফএম কত? এফসি কত? ঠিক আছে। এইচ হাতে বলো। এখন তো আমরা মানগুলো বসাই দেব। কি করবো? দেখো মানগুলো করছি, বসিয়ে দিচ্ছি। সূত্রটা কি? সূত্র হচ্ছে l প্লাস 8/2 মাইনাস fc ইনটু h/fm। ঠিক আছে, প্লাস h/fm। এখন বলো যে এতটুকুতে কি কারো কোনো সমস্যা আছে? কিন্তু সমস্যা একটাই যে বলা যায় না নাকি? হ্যাঁ, এই সমস্যা আছে নাকি? এই সমস্যা আছে না? আছে? এই সমস্যা আছে? এই সমস্যা কি আছে বলো? আমরা এই ছিল আমাদের কি মধ্য। ঠিক আছে, এই দ্বিতীয় অংশ আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা কি? আয়ত বহুভুজ অযুগ্ম রেখা অঙ্কন। ঠিক আছে, আয়ত বহুভুজ অযুগ্ম রেখা অঙ্কন। ঠিক আছে, খুব ভালো করে মনোযোগ সহকারে এই যে আমরা প্রথমে একটা কি, এই যে গতকাল বলেছিলাম বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। এখানে এখানে কি বিচ্ছিন্ন কেন বলতেছে? এখানে 29, এখানে 30, আর এখানে দেখো এখানে 29, এখানে 29, এখানে 39.5। এভাবে বিচ্ছিন্নকে অবিচ্ছিন্ন বানানোর উপায়, বিচ্ছিন্নকে অবিচ্ছিন্ন বানানোর উপায় হচ্ছে প্রথম থেকে 0.5 বিয়োগ করব। প্রথমে কি করব? দ্বিতীয়টার সাথে 0.5 যোগ করব। তাহলে 20 থেকে 0.5 বিয়োগ করলে 19.5 হয়, জানো তো নাকি? আর 29 কে 0.5 যোগ করলে 29.5 হয়। ঠিক আছে, এইভাবে অবিচ্ছিন্ন করেছি। নুরুল বলো, তুমি স্যার কি বলবে বলো? অবিচ্ছিন্ন কিভাবে বললাম? দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, বলো। এখানে কি শ্রেণীব্যাপ্তিকে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ, উচ্চ সীমায় 0.5 যোগ। এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করেছি। এবার কি করেছি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করেছি। বুঝতে পারছো? এবার কি করছি? অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করেছি। বুঝতে পারছো? কি তৈরি করা যাবে? আর আমাদের জন্য কি লাগবে? একটা ক্যালকুলেটর। বসো, একটা কি লাগবে? ক্যালকুলেটর। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করব আমরা। আর এই বড় সংখ্যা তো আমাদের ছকেই ছিল, এই শ্রেণীব্যাপ্তি তো আমাদের ছকেই ছিল। ছকটা ছিল আড়াআড়ি বা সোজা ভাবে, আমরা এটা করছি আড়াআড়ি ভাবে। বুঝতে পেরেছো? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শুধু তৈরি করেছি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শুধু তৈরি করেছি। বুঝতে পেরেছো? এটা কেন? আমরা আয়ত অঙ্কন করব। কি করব? আয়ত অঙ্কন করব। হ্যাঁ, কিভাবে আয়ত অঙ্কন করব? এই দেখো, আমরা এই ছকটা আমরা নিয়েছি, এখানে বিচ্ছিন্নতা লাগবে না, বিচ্ছিন্নতা লাগবে না। এই যে দেখো 19.5, 29.5,
সামনে একটু ফাঁকা দিয়েছি, সামনে একটু করেছি, একটু ফাঁকা দিয়েছি। গ্রাফ পেপারে 19.5, 29.5, 29.5, 29.5 কত আছে লাস্ট 89.5 পর্যন্ত। ঠিক আছে, এ ও এক্স ও ওয়াই, বুঝতে পারছো? হ্যাঁ, আর এদিকে এটা না লিখলেও হবে। হ্যাঁ, 5, 10, 15, 20, 25 এভাবে গেছে। ঠিক আছে, আমরা একটা গ্রাফ পেপার নিলাম, আমি কি করলাম, একটা গ্রাফ পেপার নিলাম, বুঝতে পারছো? এই গ্রাফ পেপারে ক্ষুদ্রতম এক প্রত্যেকটা ঘরই বড় লেখা। ঠিক আছে, তাহলে এখানে কত 19 থেকে 29.5 কত 2 নাকি? তাহলে এখানে 2 ঘর কত, এই 1 ঘর 2 ঘর। ঠিক আছে, এই হলো 1 2। ঠিক আছে, এই 2 পর্যন্ত কি করব, দাগ দেব। এই পর্যন্ত করব, এবারে এইভাবে দাগ দেব, বুঝতে পারছো? হ্যাঁ, এবার কি করব, দাগ দেব। এরপরে পরেরটা কত 4, 4 কত, ওই যে উপরে 5 লাখ 8 পর্যন্ত ধরে গিয়ে, বুঝতে পেরেছো? এরপরে কত 5, 5 মানে কি, এই যে 4, এই পর্যন্ত 5। তারপর কত 4, তারপরে কত 7 মানে 5 এর এই যে এই মোটা দাগ কত 5, তার উপর 2 ঘর, তারপরে কি 7, তারপরে কত 2, তারপরে কত 3। কি বুঝতে পেরেছো? এটা কি বলে আয়ত, এটা কি বলে কি আয়ত আকারটা বুঝতে পেরেছো তোমরা? আয়ত আকার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমরা কি করেছি, আয়ত আকার জন্য যেটা করেছি অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যাস। অবিচ্ছিন্ন কি? ঠিক আছে, আজকে এই পর্যন্ত।